আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফিজিক্স প্রথম পত্র, একাদশ শ্রেণী, প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টার ভেক্টর। তো আজকে আমরা ভেক্টর রিলেটেড কিছু থিওরি জানবো এবং ভেক্টর রিলেটেড হচ্ছে সামান্তরিকের সূত্র প্লাস তার থেকে যে কোয়েশ্চেন গুলো আসতে পারে এবং ভেক্টরের কতগুলো নৌকার অঙ্ক প্লাস হচ্ছে বৃষ্টির অঙ্ক, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে ক্লাসে বিস্তারিত আলোচনা করব। সো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। সো সেটা হচ্ছে ভেক্টর। ভেক্টর ফার্স্ট অফ অল আমরা ভেক্টরের ক্ষেত্রে এখানে বল, ঘূর্ণন বল, টর্ক এগুলো নিয়ে আলোচনা করব। দেন আমরা পরবর্তীতে আহ আমাদের বিস্তারিত যে আলোচনা সেটাতে যাব। আচ্ছা, তাহলে এখন আমাদের ভেক্টর বলতে বোঝায় যে কোনো একটা রাশি যার দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে মান এবং দিক। তো যে রাশির মান এবং দিক দুটি থাকবে তাকে ভেক্টর রাশি বা ভেক্টর বলে। তো ভেক্টর রাশি বা ভেক্টর বলে আমাদের ভেক্টর কতগুলো রাশি আছে, আবার স্কেলার কতগুলো রাশি আছে। এই ভেক্টর এবং স্কেলার রাশিগুলো এমসিকিউর জন্য আমাদের ভেক্টর রাশির লিস্ট প্লাস হচ্ছে স্কেলার রাশি লিস্ট, অর্থাৎ দ্রুতি, তারপরে হচ্ছে আমাদের যে আহ, পরিমাপ, এই জিনিসগুলো রয়েছে, এগুলো আমাদের যে স্কেলার রাশি এগুলোর যে উদাহরণগুলো, এগুলো এমসিকিউর জন্য, এবং ভেক্টর রাশি যেগুলো আছে বল, ত্বরণ, বেগ, এই সবগুলো জিনিস হচ্ছে আমাদের এমসিকিউর জন্য। পাশাপাশি ভেক্টর এবং স্কেলারের সংজ্ঞাটাও এটাও ক নাম্বারের মধ্যে অনেক সময় দিয়ে দেয়। তারপর আমরা চলে যাব বল। আমরা এখানে দুই ধরনের বল পড়বো, একটা হচ্ছে নর্মাল বল, আমাদের সরলরৈখিক বল, একটা হচ্ছে টর্ক বা ঘূর্ণন বল বা টর্ক। আমরা ভেক্টর অধ্যায়টা ফিল আপ করার জন্য বা পড়ার জন্য আমরা নর্মালি ওয়েতে আমাদের যে ইসাক স্যারের বই রয়েছে সেটা আমরা ফলো করব। সো বল আমরা যদি রৈখিক বল বলে কোনো বস্তুর উপর কোনো বস্তুর উপর বা কোনো বস্তুর অবস্থা অবস্থা অথবা অবস্থান পরিবর্তন ঘটার অবস্থা অথবা অবস্থান পরিবর্তন, অর্থাৎ যে বিষয়টা অবস্থার পরিবর্তন ঘটায়, একটা বস্তুর পরিবর্তন ঘটায়, কোনো বস্তুর অবস্থা বা অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যে রাশিটি দায়ী, অথবা যে রাশিটি কোনো বস্তুর অবস্থা অথবা অবস্থার পরিবর্তন ঘটায় তাকে বল বলে। আমরা জানি বল একটা ভেক্টর রাশি, কারণ বলের দিক হচ্ছে সরণের দিক। ফাইন। তো এখন বলের দিক আবার স্বর্ণের দিক নাও হতে পারে, উল্টা দিকেও হতে পারে। এগুলো আমরা ঋণাত্মক বলের ক্ষেত্রে জানবো পরবর্তীতে। বাট নর্মালি হয়তো আমরা যদি একটা মার্কারকে ফোর্স প্রয়োগ করে বা আমরা যদি একটা মার্কারকে ধাক্কা দেই, তাহলে এই মার্কারটা এখানে রয়েছে, এটাকে ধাক্কা দেওয়ার কারণে এখানে আসলো, অর্থাৎ এই এতটুকু জায়গা থেকে এইখানে চলে আসলো, অর্থাৎ এই মার্কারের অবস্থানের পরিবর্তন ঘটলো। এই ঘটার জন্য যে বিষয়টা আমার দরকার হয়েছে সেটাকে আমরা বলবো বল। এখানে আমাদের দুইটা জিনিস চলে আসে, একটা হচ্ছে বস্তুর ভর এবং আরেকটা হচ্ছে বস্তুর ত্বরণ। ত্বরণ কি, অর্থাৎ ও যত মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে যাচ্ছে সেটাকে হচ্ছে আমরা ওই বস্তুর ত্বরণ বলবো। আচ্ছা, বেগ বৃদ্ধির হার সেটা প্রতি সেকেন্ডে বৃদ্ধি পায়, এম এ।
তো এফ যেহেতু একটা ভেক্টর রাশি, তাই ভেক্টরের প্রকাশক কতগুলো রূপ রয়েছে, যে কোনো একটা, যেমন একটা যদি ভেক্টর রাশি হয় তাহলে একে প্রকাশ করা যায় এর উপরে তীর চিহ্ন এরকম ভাবে, এর উপরে ভার, এর মোটা হাতের এ বা একটু বোল্ড করে, তারপরে ছোট হাতের এ দিয়ে, তার নিচে হচ্ছে টান, এরকম সামথিং টাইপ দিয়ে আমরা এর ভেক্টর, যে এ যে একটা ভেক্টর, ওটা প্রকাশ করতে পারি। ফাইন। এখন এই বল একটা হচ্ছে রৈখিক বল আর একটা হচ্ছে ঘূর্ণন বল। এখন ঘূর্ণন বল কোথায়? ফ্যানে দেখা যায়, অথবা চাকাতে দেখা যায়, অথবা দরজাতেও দেখা যায়, অথবা বিভিন্ন চাকতিতেও দেখা যায়, যে সব জিনিস ঘুরে। আচ্ছা, ফাইন। তো এখন আমাদের যে ফ্যান বা পাখা, ওটা ঘোরার জন্য আমাদের বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি বা বৈদ্যুতিক বল প্রয়োজন। তবে নর্মাল যে আমাদের হাত পাখাগুলো রয়েছে, সেগুলো তো আমরা হাতের ফোর্সেই কি করি, হাতের ফোর্স বা হাত দ্বারা বল প্রয়োগ করে আমরা ঘুরাতে পারি। তাহলে ওই যে আমরা বলটা যে প্রয়োগ করলাম, ওখানে আমরা এক্সট্রা একটা বল প্রয়োগ করতেছি, প্লাস ওটার যে ব্যাসার্ধ রয়েছে অথবা একটা অক্ষ রয়েছে। যেমন আমরা ইলেকট্রিসিটির ফ্যান যদি কল্পনা করি, তাহলে ওটার একটা অক্ষ রয়েছে। আবার হাত পাখা যদি কল্পনা করি, তাহলে ওটারও একটা অক্ষ রয়েছে। তো এটা যদি আমাদের হাত পাকা হয়, তাহলে এই হাত পাকার এইটা হচ্ছে তার অক্ষ এবং এটা হচ্ছে তার পাখাটা। ফাইন। তাহলে এই অক্ষ বরাবর অবশ্যই রৈখিক বা ঘূর্ণন ঘূর্ণন বল অবশ্যই একটা অক্ষ বরাবর কাজ করে। আচ্ছা, তাহলে আমরা এটার ঘূর্ণন বলের সংজ্ঞাটা আমরা দেখি। কোনো অক্ষের সাপেক্ষে অবশ্যই একটা অক্ষ থাকতে হবে, না হলে তো হবে না। তো কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণনশীল বস্তু, ঘূর্ণনশীল বস্তুর উপর, ঘূর্ণনশীল বস্তুর উপর যে বিন্দুতে, বা ঘূর্ণনশীল বস্তু যে বিন্দুতে ক্রিয়াশীল, ঠিক আছে? তো ঘূর্ণনশীল বস্তুর উপর প্রযুক্ত প্রযুক্ত বল এবং এবং এর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টরটা কি? ওই যে ব্যাসার্ধ, ওটা অবস্থান ভেক্টর, এর অবস্থান ভেক্টরের ভেক্টর গুণন। এটা কিন্তু স্কেলার গুণন নয়। স্কেলার গুণন হচ্ছে ডট এবং ভেক্টর গুণন হচ্ছে ক্রস। ভেক্টর গুণনকে টর্ক বলে। তো এই জিনিসটা এটা তুলে নাও। এখন এটা আমরা একটু টার্মটা একটু বুঝবো টর্কের। তো টর্কটা যদি আমরা বুঝতে চাই, তাহলে ধরলাম হচ্ছে এটা আমার অক্ষ, আর এটা হচ্ছে একটা চাকতি যেটা আমাদের ঘুরবে, বরাবর এইভাবে ঘুরবে। তাহলে এটা, এখন আমাদের ব্যাসার্ধ কতটুকু হবে? এইটার মিডল পয়েন্ট থেকে এতটুকু পর্যন্ত। ওকে, এটা যদি বাইরে থাকুক সমস্যা নাই, বাইরে যতটুকু ইচ্ছা থাকুক সমস্যা নাই, বাট আমাদের এই যে এইখানের যে অক্ষ যেখানে লেগে আছে, ওই অক্ষ পর্যন্ত তার যতটুকু বাহিরকৃত রয়েছে অথবা যতটুকু উন্মুক্ত রয়েছে, তার অর্ধেক পরিমাণ ব্যাসার্ধ। এটাকে আমরা বলবো অবস্থান ভেক্টর আর। এটাকে আমরা আর দ্বারা, বা ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তাহলে আর, এবং এখন আমরা যদি একটা উদাহরণ দিই, সিম্পল একটা উদাহরণ, দরজাটা দেওয়ালের সাথে আটকানো আছে। তো এখন দরজার এক পাশে, অর্থাৎ দরজার এক সাইডে আমরা যদি হাত দিয়ে ধাক্কা দেই, তখন দরজাটা গিয়ে দেওয়ালে বাড়ি খায়। তো এখন ওই যে ধাক্কা দিলাম, ওই ধাক্কা জিনিসটাই হচ্ছে, বা ফোর্স জিনিসটাই হচ্ছে আমাদের এফ। এখন দরজাটা যদি এইভাবে থাকে, দরজাটা যদি আমাদের এইভাবে থাকে, তাহলে এটাকে ধাক্কা দেওয়ার কারণে ও এইভাবে দেওয়ালে গিয়ে ধাক্কা খেলো। এখন ওই দরজার তো একটা ব্যাসার্ধ রয়েছে। ব্যাসার্ধ কতটুক থেকে কতটুক? দেওয়াল থেকে দরজার মাঝখান পর্যন্ত, এই এতটুক পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। ফাইন। এতটুক পর্যন্ত যদি আমাদের ব্যাসার্ধ হয় এবং দরজার মধ্যে একটা ধাক্কা যেটা দিলাম ওটা যদি আমাদের এফ হয়, তাহলে দরজাটা ঘুরে গেল, তাই না? তাহলে এই যে দরজাটা ঘুরে গেল, এটাই হচ্ছে দরজার টর্ক বা দরজার ঘূর্ণন বল। তাহলে দরজার ঘূর্ণন বল বা টর্ক
এটাকে প্রকাশ করে টাও দ্বারা। এটা একটা ভেক্টর রাশি অবশ্যই। সেটা হচ্ছে এই যে বল যেটা আমি প্রয়োগ করছি এবং এই যে ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টর তাদের ভেক্টর গুণন অর্থাৎ ক্রস গুণন। ফাইন, তাহলে এটার একক কি হবে? বলের একক নিউটন আর ব্যাসার্ধের একক মিটার। তাহলে টর্কের একক হচ্ছে নিউটন মিটার। এখন আমরা জানবো কৌণিক বেগ এবং রৈখিক বেগ। তাহলে আমরা দুইটা জিনিস জানলাম, বল এবং কৌণিক বল। এখন আমরা জানবো বেগ এবং কৌণিক বেগ। তাহলে বেগ এবং কৌণিক বেগ ঠিক সেম। বেগের সংজ্ঞা তো আমরা জানি, সবাই জানি, আমরা জানি না, প্রতি সেকেন্ডে অর্থাৎ স্মরণের পরিবর্তনের হারকে বলা হয় বেগ। ঠিক আছে, বা 1 সেকেন্ডে যতটুকু স্মরণ হয় তাকে আমরা বেগ বলতে পারি। তাহলে কৌণিক বেগ কি? কৌণিক বেগ হচ্ছে আমাদের কৌণিক বেগকে আমরা প্রকাশ করতে পারবো ওমেগা দ্বারা। তাহলে ওমেগা যদি আমাদের কৌণিক বেগ হয় তাহলে আমাদের কৌণিক বেগের সূত্রটা কি হবে? কৌণিক বেগের সূত্রটা হচ্ছে রৈখিক বেগ আমাদের যেটা রয়েছে এবং তার সাথে ব্যাসার্ধ ভেক্টরের একটা সম্পর্ক চলে আসবে। তাহলে আমরা জানছি যে আমরা কি জানছি? বেগ হচ্ছে সরণের পরিবর্তনের হার বা রৈখিক সরণের পরিবর্তনের হারকে রৈখিক বেগ বলে। তাহলে আমরা বলতে পারি না কৌণিক সরণের পরিবর্তনের হারকে কৌণিক বেগ বলে? হারকে কৌণিক বেগ বলে। তাহলে কৌণিক বেগকে প্রকাশ করা হয় ওমেগা দ্বারা। ওমেগা অবশ্যই একটা ভেক্টর রাশি। ফাইন, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু আমাদের হয় ভি বাই আর। এখন ভি কি আর কি? ভি হচ্ছে বেগ, আমাদের রৈখিক বেগ, এবং আর হচ্ছে অবস্থান ভেক্টর। নরমালি এটাকে এইভাবে লেখা হয় ভি ইজ ইকুয়াল টু ওমেগা ক্রস আর, এইভাবে লেখা হয়, অথবা ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর। তো এটা হচ্ছে রৈখিক বেগ এবং কৌণিক বেগ। অর্থাৎ আমরা যতবারই দেখতেছি যে আমাদের বল সেটা ছিল আমাদের এফ, কিন্তু কৌণিক বল সেটা হচ্ছে এফ এর সাথে আর যোগ হয়ে যাচ্ছে। আমরা বেগ দেখছি, বেগ কি ভি, বাট কৌণিক বেগ কি হয়ে যাচ্ছে? বা ওমেগা কি হয়ে যাচ্ছে? ভি বাই আর, এরকম সামথিং টাইপ কিছু হয়ে যাচ্ছে। অর্থাৎ তার সাথে অবশ্যই অবশ্যই আমাদের ব্যাসার্ধ চলে আসতেছে। তাহলে এখন আমরা আরেকটা জিনিস জানবো, ভরবেগ। তাহলে ভরবেগ যদি আমরা জানতে চাই, আমরা ভরবেগ জানি, সবাই সূত্র জানি, ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। তাহলে ভর এবং বেগের গুণফলকে যদি ভরবেগ বলা হয় তাহলে ভরবেগকে আমরা প্রকাশ করি পি দ্বারা, ভর এবং বেগের গুণফল। কিন্তু কৌণিক ভরবেগটা কি আসলে? তাহলে কৌণিক ভরবেগ এইখানে আবার চলে আসবে আমাদের অবস্থান ভেক্টর অথবা ব্যাসার্ধ ভেক্টর। তাহলে কৌণিক বেগ আমরা বলতে পারি কৌণিক বেগ না, কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগ আমরা যদি বলতে চাই তাহলে আমরা বলতে পারবো, তাহলে আমরা কৌণিক ভরবেগের সংজ্ঞাটা আমরা একটু যদি দেখি তাহলে গুণনশীল কোনো বস্তুর বা গুণনশীল বস্তুর ব্যাসার্ধ ভেক্টর অথবা অবস্থান ভেক্টর যেটাকে আমরা আর বলতেছি, ব্যাসার্ধ ভেক্টর এবং তার রৈখিক ভরবেগ। তাহলে রৈখিক ভরবেগটা আমরা কি? রৈখিক ভরবেগটা হচ্ছে পি। রৈখিক ভরবেগের ভেক্টর গুণন, অর্থাৎ সবগুলোই ভেক্টর গুণন। ভেক্টর গুণনকে কৌণিক ভরবেগ বলে। কি বলে? কৌণিক ভরবেগ বলে। কৌণিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এল হচ্ছে পি ক্রস আর। তাহলে পি ক্রস আর হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ। তো এগুলো আমাদের ছিল এখানে 6টা টার্ম,
যে ৬টা টার্মের সংজ্ঞা অনেক সময় দিয়ে দেয়। নরমালি ওয়েতে কৌণিক যে জিনিসগুলো রয়েছে অর্থাৎ কৌণিক বল, কৌণিক বেগ এবং কৌণিক ভরবেগ এই ৩টার সংজ্ঞায় বেশি দেওয়ার পসিবিলিটি বেশি রয়েছে। তারপর আমরা হচ্ছে তল পড়ব। তল নরমালি ওয়েতে কোনো কিছুই না। তল একটা হচ্ছে পৃষ্ঠ। তারপর আমরা চলে যাব বিশেষ কতগুলো ভেক্টরে। তো বিশেষ কতগুলো ভেক্টরের মধ্যে সর্বপ্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে একক ভেক্টর। তো একক ভেক্টর, তো বিশেষ ভেক্টর আমরা ফার্স্টে বিশেষ ভেক্টর। তো প্রথমে রয়েছে আমাদের একক ভেক্টর। একক ভেক্টর কি? একক ভেক্টর হচ্ছে কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা, তাহলে আমাদের কোনো একটা ভেক্টর যদি এ হয় তাহলে তার মান এর মান কি হবে? এই ভেক্টরটার মান হবে এ ভেক্টরের মডুলাস। তাহলে এই মডুলাসটা কিভাবে নির্ণয় করতে হয় ওটা আমরা সামনে জানবো। তবে আমরা যে দেখে রাখি যে এটা যদি একটা ভেক্টর হয় তাহলে এটার মান হচ্ছে এটার মডুলাস। ফাইন। তাহলে কোন একক ভেক্টর হলো কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যাবে তাকে বলা হয় একক ভেক্টর। নরমাল ওয়েতে একক ভেক্টর গুলোকে ছোট হাতের অক্ষর দ্বারা বা সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা যদি এ এর একক ভেক্টর নির্ণয় করতে চাই তাহলে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, সেটা হচ্ছে মডুলাস অফ এ ভেক্টর। এইটা হচ্ছে একক ভেক্টর হয়ে গেল এবং একক ভেক্টরকে প্রকাশ করা হয় এর ছোট হাতের সিম্বল দ্বারা এবং তার উপরে ক্যাপ। অর্থাৎ একক প্রকাশ করতে আমরা ক্যাপ ইউজ করে। আমরা কতগুলো অক্ষের জিনিস আমরা দেখব, যেমন এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ যেগুলো রয়েছে, এক্স, ওয়াই এবং জেড, এগুলোর জিনিসগুলোকে আমরা এই যে আই এর যে ক্যাপ অর্থাৎ এইগুলো হচ্ছে আয়ত একক ভেক্টর বলা হয়। যেহেতু আমরা এগুলোকে আয়ত একক ভেক্টর বলতেছি তাই তার উপর আমরা ক্যাপ দিব। আই জে এবং হচ্ছে কে, এগুলো হচ্ছে আমাদের আয়ত একক ভেক্টর, যেগুলো আমাদের ৩টা স্থানাঙ্কের উপর ধনাত্মক স্থানাঙ্ক, আমরা কিন্তু ঋণাত্মক গুলো নেই, ধনাত্মক স্থানাঙ্কের উপর প্রতিষ্ঠিত। ফাইন। এখন যদি আমরা বলি বি এর একক ভেক্টর, তাহলে ছোট হাতের বি ইজ ইকুয়াল টু আমাদের বি এর একক ভেক্টর হচ্ছে বি ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টরের মান। তো এটা হচ্ছে আমাদের বি এর একক ভেক্টর। তাহলে এটা হচ্ছে একক ভেক্টর, এটা একটা একক ভেক্টর। তাহলে একক ভেক্টরের সংজ্ঞাটা কি? কোন ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা, এবং এই ভেক্টরটা অবশ্যই শূন্য হওয়া যাবে না, যেখানে এ নট ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এই ভেক্টরটা কোনোভাবেই 0 হওয়া যাবে না, কারণ 0 নিচে থাকলে আমাদের অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে এখন আমাদের, তো এটা হচ্ছে আমাদের একক ভেক্টর। তারপর আমরা চলে যাব সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর কি? 2 নম্বরে সঠিক হচ্ছে মান থাকবে, অবশ্যই মান সম্ভব, অর্থাৎ যে ভেক্টরের মান শূন্য নয় তাকে বলা হয় সঠিক ভেক্টর। তারপর 3 নম্বরে চলে যাব আমরা শূন্য ভেক্টরে। শূন্য ভেক্টর কি? যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হয় শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরের অপর নাম কি? নাল। নাল শব্দের অর্থ হচ্ছে শূন্য। সো ফিজিক্সে যত জায়গায় আমরা নাল পাবো তার মানে হচ্ছে আমাদের শূন্য, অর্থাৎ যে ভেক্টরের মান শূন্য এবং যার কোনো নির্দিষ্ট দিক থাকে না, এটাই একমাত্র ভেক্টর যার নির্দিষ্ট দিক নাই। সো এটা থেকে এমসিকিউ আসে। ফাইন। তারপর আমরা চলে যাব আরো কতগুলো বিশেষ ভেক্টরে, যে বিশেষ ভেক্টর গুলো আমরা যদি বলতে চাই তাহলে আমাদের কোনো শূন্য ভেক্টরের সাথে যে ভেক্টরে ডট গুণন করুক আর ক্রস গুণন করুক সব মান শূন্যই হবে। ঠিক আছে। সমান ভেক্টর, দুইটা ভেক্টরের মান এবং দিক দুইটাই সমান হতে হবে, তাহলে আমরা তাকে বলবো সমান ভেক্টর। তাহলে 4 নাম্বার আমরা বলতে পারি সমান ভেক্টর। সমান ভেক্টরটা কি? দুইটা ভেক্টরের মান, অর্থাৎ সমান ভেক্টর বলা হয় যে কোনো একাধিক ভেক্টরকে, যেমন ও ও ও তিনজন রয়েছে, তিনজনের মান এবং দিক সমান, তাই আমরা তিনজনকে বলতে পারবো সমান ভেক্টর। এখন আমরা বিপরীত ভেক্টর যদি বলি 5 নম্বরে, বিপরীত বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর এমন একটা ভেক্টর যে ভেক্টরের মান সমান কিন্তু দিক উল্টা।
অর্থাৎ এটা এ একটা যদি এভাবে এদিকে ভেক্টর হয় তাহলে বি যদি ওইদিকে হয় তাহলে এ আর বি এর মান সমান কিন্তু দিক বিপরীত। তাই আমরা বলতে পারবো এই দুইটা হচ্ছে বিপরীত ভেক্টর। অর্থাৎ মান সমান কিন্তু দিক কি থাকবে? বিপরীত থাকবে। ফাইন। তারপর আমরা চলে যাব অবস্থান ভেক্টরে। অবস্থান ভেক্টর আমরা যে আগেই বলছি আমাদের আগে একটু কথা হয়েছে যেটা যে অবস্থান ভেক্টর আমরা নরমালি হইতে আর দ্বারা প্রকাশ করা হয় প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে কোন বিন্দুর অবস্থান। তাহলে এটাকে আমরা যদি মূল বিন্দু ধরি 0,0 এখানে একটা বিন্দু ধরি যদি আমরা এ তাহলে এই ও এ পর্যন্ত হচ্ছে এটার অবস্থান ভেক্টর। সো ও এ যদি আমাদের অবস্থান ভেক্টর হয় তাহলে সেটাকে আমরা আর দ্বারা নির্দেশ করতে পারি। তুমি চাইলে অন্য কিছু দ্বারাও নির্দেশ করতে পারো। ফাইন। তারপর আমরা চলে যাব আমাদের ভেক্টরের যে কতগুলো যে এখন চলে যাব আমাদের ভেক্টরের যে কতগুলো ম্যাথ রয়েছে ওগুলো সামথিং টাইপ কিছু কোন একটা রাশিকে কিভাবে স্কেলার থেকে আমরা ভেক্টরে রূপান্তর করব এই জিনিসটাতে আমরা চলে যাব। তাহলে এখন আমাদের ইসাক স্যারের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে সেটা হচ্ছে যে আমাদের একটা বিন্দু পি এবং কিউ বিন্দু পি ও কিউ পি ও কিউ বিন্দুর স্থানাঙ্ক দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। আমি আগে স্থানাঙ্ক জিনিসটা একটু ক্লিয়ার করি। আমরা যদি আমাদের এটা থ্রি ডাইমেনশনাল অবশ্যই ভেক্টর সব যদি থ্রি ডাইমেনশনাল হয় সেটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে। আই জে কে এগুলো হচ্ছে একক আয়ত একক ভেক্টর। কার জন্য আয়ত একক ভেক্টর? প্রত্যেকটা অক্ষের দিকে। এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। সো জেডটাকে এইভাবে কেন লেখা হয়? জেডটাকে নরমালি হতে জেড হচ্ছে উপরের দিকে। সো আমরা উপরের দিকে টানতে পারছি না এজন্য আমরা এদিকে নিলাম। ফাইন। তো এই সবগুলোর সাথে লম্ব কিন্তু থাকবে। তো এখন যদি একটা বিন্দুর স্থানাঙ্ক আমি যদি বলি থ্রি ডাইমেনশনালে, যদি টু ডাইমেনশনাল যদি জেড কে আমরা না ধরি তাহলে আমরা কি বলবো? এই বিন্দুতে এক্স এতটুকু পর্যন্ত গেছে, ওয়াই এতটুকু পর্যন্ত গেছে। মনে করলাম এক্স গেছে 5, ওয়াই গেল 3। তো এটা আমরা বলতে পারবো 5,3 বিন্দু। কিন্তু যখন তিনটা জিনিস চলে আসবে তখন 5,3, আরেকটা জিনিস থাকবে যেটা হচ্ছে জেড এর সাপেক্ষে। জেড এর সাপেক্ষে কতটুকু দূরে আছে। তাহলে আমরা তিনটা বিন্দু যেহেতু চলে আসবে এখানে তাহলে 5,3, এটা আর জেড এর জন্য আমরা ধরলাম জেড যেহেতু উপরের দিকে তাই জেড এর জন্য আমরা ধরলাম যে 6 এরকম টাইপের কিছু একটা ধরলাম। তার মানে এই বিন্দুটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল একটা স্থানাঙ্ক ব্যবস্থায় অঙ্কিত যার তিনটা আয়ত একক ভেক্টর রয়েছে। একটা হচ্ছে 5 যেটা এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে 3 যেটা ওয়াই অক্ষ বরাবর, একটা হচ্ছে 6 যেটা জেড অক্ষ বরাবর। তো আমাদের এখানে বলা হলো পি এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে যথাক্রমে আমরা বলতে পারি -3, 4, 5, -3, 4, 5। তার মানে কি -3 তার মানে এখানে থাকবে, সরি এখানে এদিকে থাকবে। আরেকটা কি বলছে 2, সরি 3, -2 আর হচ্ছে 4। তাহলে পি এবং কিউ এর স্থানাঙ্ক দেওয়া হলো, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে এই দুইটা বিন্দু আমরা সহজে এঁকে নিই, আমাদের যে কোনো ভাবে ইচ্ছা আমরা আঁকতে পারবো। তাহলে এটা পিউ ধরলাম আর এটা কিউ ধরলাম। সো এটা হচ্ছে পি বিন্দু, সেটা হচ্ছে -3, 4 আর হচ্ছে 5, আর এটা হচ্ছে কিউ। তোমার পরীক্ষার খাতায় আঁকতে হবে তা কিন্তু নয়, জাস্ট আমি বোঝানোর জন্য আঁকতেছি। ফাইন। তো পি এখন আমাদের প্রশ্নটা কি সেটা আমরা বলে স্থানাঙ্কের সাহায্যে বলা হয়েছে এই দুইটা স্থানাঙ্কের সাহায্যে পি কিউ ভেক্টর প্রকাশ করো এবং তার মান নির্ণয় করো। স্থানাঙ্ক যার সাহায্যে যার সাহায্যে পি কিউ এটা দুইটাকে একসাথে জুড়ে দিয়ে ভেক্টর দিয়ে দিছে। তো পি কিউ ভেক্টর প্রকাশ করো, অর্থাৎ এগুলো স্কেলারে আছে, আলাদা আলাদা স্কেলার দুইটাকে একসাথে জুড়ে দিয়ে ভেক্টর বানাতে হবে। খুবই সহজ। এবং আরেকটা জিনিস বলছে এই যে ভেক্টরটা নির্ণয় করলা এইটার মান কত, মান নির্ণয় কত। তো আমরা ভেক্টর নির্ণয় করতে পারলে মান অবশ্যই পারবো। তাহলে আমরা বলে দেই এটা হচ্ছে আমাদের পি আর কিউ এবং এই দুইটার পি কিউ এর এখন আমরা প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি অবস্থান ভেক্টর নির্ণয় করব। ওই যে অবস্থান ভেক্টর আমরা বলছিলাম যে মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে এইটা আর মূল বিন্দুর সাপেক্ষে এইটা।
তাহলে এটাকে আমরা একটা বলতে পারি R1 আর এটাকে আমরা বলতে পারি R2। ফাইন। R1 R2 খুব বেশি যে ঝামেলা তাও কিন্তু না। এটাকে আমরা অবস্থান ভেক্টর P এর অবস্থান ভেক্টর আর Q এর অবস্থান ভেক্টর খুবই সহজ। আমরা দেখি একটু। তাহলে P এর অবস্থান ভেক্টর তুমি চাইলে OPও ধরতে পারো, যেহেতু মূল বিন্দু সাপেক্ষে ধরতেছো। এটা হচ্ছে O বিন্দু আর এখানে হচ্ছে P আর এখানে Q ছিল। সো OPও ধরতে পারো, তুমি চাইলে R1ও ধরতে পারো, তোমার ইচ্ছা। এখন এটাকে আমরা কি করব, ডিরেক্টলি ডিরেক্টলি ওই যে যা আছে, এই যে এখানে আমাদের আই এর সাথে কি থাকার কথা -3, তাহলে -3i, এই যে প্রথমটা এক্স, পরেরটা ওয়াই, পরেরটা জেড। তারপরে এখন এইগুলো সবগুলোর মাঝখানে কি হবে, সবগুলোর মাঝখানে প্লাস হবে। তো আমার এখানে একটু জায়গা নাই, তো আমরা আচ্ছা ওপি একটু কাছাকাছি লিখে, তাহলে -3i প্লাস হচ্ছে আমাদের 4j প্লাস আমাদের 5k। ফাইন, বোঝা যাচ্ছে। তারপর আমরা করব কিউ এর অবস্থান ভেক্টর ও কিউ পুরোটার উপরে। তাহলে কি হবে, 3i, কিউ এর জন্য কোনটা ছিল, এই বিন্দুটা ছিল প্লাস, এখন প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, এ মাইনাস হয়ে গেল। এই যে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। এটার আগে প্লাস হওয়ার কথা ছিল, কিন্তু এটার আগে যে মাইনাস, এই মাইনাস এবং প্লাস কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। ফাইন। তারপরে -2j প্লাস এর 4k। তাহলে আমরা দুইটা ভেক্টর নির্ণয় করে ফেললাম, দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করে ফেললাম। এখন পি কিউ কি হবে, পি কিউ আমাদের হয়ে যাবে এই জিনিসটা আমরা একটু বুঝি। এটা ও বিন্দু, এটা পি বিন্দু আর এটা হচ্ছে আমাদের কিউ বিন্দু ধরলাম আমরা জাস্ট। তাহলে এটা আমরা হচ্ছে ওপি আর এটা হচ্ছে ও কিউ, তাই না? আমাদের নির্ণয় করতে বলছে পি কিউ। কি নির্ণয় করতে বলছে, পি কিউ নির্ণয় করতে বলছে। তাহলে পি কিউ হচ্ছে, পরে কোনটা আছে, কিউ পরে যেটা থাকবে সেটা আগে হবে। তাহলে কিউ আছে না, তাহলে কিউ এর অবস্থান ভেক্টর কি, ও কিউ মাইনাস ওপি, এটাই। অর্থাৎ পরেরটা আগে, তারপরে হচ্ছে ফার্স্টেরটা, অর্থাৎ দ্বিতীয়টা থেকে প্রথমটা হচ্ছে আমরা কি করব, বিয়োগ দিব। তাহলে আমাদের পিকিউ ভেক্টর পেয়ে যাব। তাহলে খুবই সোজা এই জিনিসটা, অর্থাৎ সূত্র এটা আমাদের, এটা হচ্ছে আমাদের সূত্র। স্থানাঙ্ক দেওয়া থাকলে আমাদের ভেক্টর নির্ণয় সূত্র। তাহলে আমরা পিকিউ ভেক্টর যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের অবশ্যই অবস্থান ভেক্টর লাগবে। এই জন্য অবশ্যই আমরা অবস্থান ভেক্টর নির্ণয় করে নিয়েছি এবং তারপর এখানে মানটা আমরা বসায় দেব। সো মানটা যদি আমরা বসিয়ে দেই তাহলে আমাদের হয়ে যায়, একটু মুছে দিয়ে জায়গা নাই, PQ ভেক্টর ইজ ইকুয়াল টু OP এর OQ এর জন্য সরি আমরা একটু লিখে নিই আগে, OQ মাইনাস এর OP। তাহলে OQ আমাদের কি ছিল, 3i মাইনাস এর 2j প্লাস এর 4k, এই যে এখান থেকে বসাতে পারো সরাসরি। মাইনাস এর OP এর জন্য কি ছিল আমাদের, এই যে ব্র্যাকেট দিয়ে নিবে, এটা কিন্তু এই মাইনাস, তাহলে মাইনাস এর 3i প্লাস এর 4k প্লাস এর 5j, সরি আই, এটা হচ্ছে জে ছিল আর ওটা ছিল কে। ফাইন। তো এখন আমরা ক্যালকুলেশন করি, 3i মাইনাস এর 2j প্লাস এর 4k মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 3i প্লাসে মাইনাসে মাইনাস 4j প্লাসে মাইনাসে মাইনাসের 5k। ফাইন, এখন আমরা বিয়োগ করে দেই। তো এটা এটা i প্লাসের, তো 6i হয়ে যাবে, মাইনাসের 2j মাইনাসের 4j হচ্ছে মাইনাসের 6j হয়ে যাবে আমাদের এটা, আর এটা যদি আমরা করি তাহলে মাইনাসের k হয়ে যাবে। ফাইন। তো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি পিকিউ ভেক্টর। এই যে ভেক্টর যার মধ্যে আই জে কে রয়েছে। এখন আই জে কে যে তিনটাই থাকতে হবে তা কিন্তু নয়, কোনোটা ভ্যানিশ হয়ে যেতে পারতো কিন্তু হয় নাই, বাট হতে পারতো। ফাইন।
তো আই থাকতে পারতো, যে না থাকতে পারতো, কেও থাকতে পারতো, কে নাও থাকতে পারতো। আমরা এরকম অনেক ধরনের ম্যাথ আমরা করব যে বিয়োগ করলে, যোগ বিয়োগ করলে এটা ভ্যানিশ হয়ে যেতে পারে। ফাইন। তো এখন আমাদের হয় নাই, সমস্যা নাই। এখন আমরা নির্ণয় করব পিকিউ এর মান। আমাদের আরেকটা কোয়েশ্চেন কিন্তু সেকেন্ড পার্ট ছিল যে মান কত। তাহলে মান আমরা যেহেতু আমরা বলছি মডুলাস, তাহলে মডুলাস মানে হচ্ছে আমাদের রুট ওভার এই সহগগুলোর স্কয়ার। তাহলে এই যে আমরা যখন আমরা এই ম্যাথে করেছিলাম হয়তো বা যে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, অর্থাৎ এক্স এর সহগগুলো প্লাস ওয়াই এর সহগগুলো, কিন্তু এখানে আছে তিনটা, তো তিনটারই নিতে হবে। তাহলে আমাদের রুট ওভার কি হয়ে যাবে, আমাদের 6 তার স্কয়ার প্লাস মাইনাসের 6 তার স্কয়ার প্লাস মাইনাসের 1 তার স্কয়ার। যদি আমরা এই তিনটা করি আমরা, তাহলে আমাদের চলে আসবে রুট ওভার 73। এটা হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ এটা একটা মান, এখানে কিন্তু আর ভেক্টর নাই, এখানে আইও নাই, জেও নাই, কেও নাই। তো আনসার হচ্ছে এটা এবং আনসার হচ্ছে এটা, এই দুইটা হচ্ছে আমাদের আনসার। আশা করি বোঝা গেছে যে স্কেলার থেকে ভেক্টর এবং ভেক্টরের মানটা কিভাবে নির্ণয় করব। ফাইন। এরপর আমরা চলে যাব আমাদের আহ খুবই সহজ একটা টার্মে, সেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর নরমালি হয়তো আমরা আর দ্বারাই নির্দেশ করে কোনো বিন্দুর অবস্থান সাপেক্ষে কোনো বিন্দুর এই ঘুরিয়ে ফিরে সবগুলো কিন্তু ব্যাসার্ধ ভেক্টরের সাথে রিলেটেড থাকতেছে। তো তারপর আমরা চলে যাব আমাদের সরণ ভেক্টর। সরণ ভেক্টর তত বেশি আমাদের কিছু নাই, সদৃশ ভেক্টর। দুটি ভেক্টরের দিক যদি একই রকমের হয় বা একই দিকে হয়, তখন আমরা তাকে বলবো সদৃশ ভেক্টর। আমরা ওই যে বিশেষ কতগুলো ভেক্টর, তার মাঝখানে একটা ম্যাথ নিয়ে চলে আসছিলাম। এই বিশেষ কতগুলো ভেক্টরের মধ্যে আরেকটা ভেক্টর, সেটা হচ্ছে সদৃশ ভেক্টর। তাহলে সদৃশ ভেক্টর কি মান সমান হতে পারে না, নাও হতে পারে। যদি সমান হয় তাহলে তো আমরা সমান ভেক্টরই বলবো, আর যদি মান সমান না হয় তাহলে আমরা বলবো সদৃশ ভেক্টর। মান সমান না কিন্তু দিক একই। মান সমান নয় কিন্তু দিক একই। তাহলে এ যদি হয় এটা আর বি যদি হয় এটা, তাহলে মান কিন্তু সমান না, একটা একটু বড় একটা ছোট, বাট দিক কিন্তু একই দিকে নির্দেশ করতেছে। তারপর আমরা চলে আসবো বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর কি, যদি একটা ভেক্টর দুটো সমান্তরাল ভেক্টরের একটির মান অপরটির বিপরীত হয়, অর্থাৎ অপরটির বিপ্রতীপ হয়, তখন তাকে বলা হয় বিপ্রতীপ ভেক্টর। যদি মান, এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট সংজ্ঞার জন্য। বিপ্রতীপ ভেক্টর, একটি ভেক্টরের মান অন্য একটি ভেক্টরের বিপ্রতীপ হলে তাদেরকে পরস্পরের বিপ্রতীপ ভেক্টর বলে। ফাইন। যেমন আমরা যদি ধরি যে এ একটা ভেক্টর আছে, একটা ভেক্টর, এটার ভেক্টরের মানটা হচ্ছে আমাদের 5i, বাট বি ভেক্টরের মানটা হচ্ছে 1/5i। এই যে 5টা হয়ে গেল 1/5, এটা হচ্ছে বিপ্রতীপ। ঠিক আছে, তাহলে এ আর বি পরস্পরের বিপ্রতীপ ভেক্টর। সমরেখ ভেক্টর, কতগুলো ভেক্টরের দিক যদি একই দিকে হয় তাহলে তাকে আমরা বলবো সমরেখ ভেক্টর। তারপর আমরা বলবো পোলার ভেক্টর। পোলার ভেক্টর গুলো বস্তুর ঘূর্ণনের সাথে সম্পর্কযুক্ত নয় এমন ভেক্টরকে তোমার হচ্ছে তীর চিহ্নযুক্ত সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়। এই রেখার দৈর্ঘ্য ভেক্টরের মান এবং তীর চিহ্নর দিক নির্দেশ করে। এই রেখার দৈর্ঘ্য ভেক্টরের মানগুলা, অর্থাৎ রেখার দৈর্ঘ্যটা ভেক্টরের মান এবং তীর চিহ্ন দিক নির্দেশ করে। তো এদেরকে পোলার ভেক্টর বলা হয়, যেমন বল, ভরবেগ, সরণ, গতিবেগ, এগুলো হচ্ছে আমাদের পোলার ভেক্টর, যেগুলার কনস্ট্যান্টলি হচ্ছে আমাদের দিক চেঞ্জ হতে পারে, মানও চেঞ্জ হতে পারে।
তারপরে আমাদের অক্ষীয় ভেক্টর, বস্তুর গুণন অক্ষের সাথে সংযুক্ত ভেক্টরকে বলা হয় অক্ষীয় ভেক্টর। ততটুকু ইম্পর্টেন্ট না, পোলার ভেক্টরের সংজ্ঞাটা একটু ইম্পর্টেন্ট, ওটা একটু পড়ে নেওয়া দরকার। ফাইন। জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর কতগুলো যুগের সূত্র রয়েছে, সেটা হচ্ছে 5টা। সাধারণ সূত্র, ত্রিভুজের সূত্র, বহুভুজ, সামান্তরিক আর উপাংশ। তো সাধারণ সূত্র কি, ওই জিনিসগুলো আমরা একটু জানবো। সাধারণ সূত্র নরমাল ওয়েতে ভেক্টর যদি আমরা করতে চাই সবসময় লাগবে এই সূত্রগুলো, 5টা সূত্র। 5টা সূত্রের ভেক্টর যুগের, এগুলো সব কিন্তু যুগের, গুণের না কিন্তু। তো ভেক্টর যুগের সূত্র কয়টি? সূত্র হচ্ছে 5টি। 1 নম্বর সাধারণ, যেমন একটা ত্রিভুজ দ্বারা ভেক্টর প্রকাশ করতে পারে। যদি আমরা ত্রিভুজ ধরে একটা ভেক্টর প্রকাশ করতে পারো, এখানে তুমি তোমার নিজের ইচ্ছা মতে যে দিক মন চায় সেদিকেই দিক দিতে পারবা, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই। বাট দুইটা যদি একই দিকে হয়, যে এটা যাচ্ছে এটা একই দিকে যাচ্ছে, অর্থাৎ এই দিক দিয়ে এক লাইনে চলে যাচ্ছে, তাহলে সেটা এদিক দিয়ে না আইসা তার ঠিক বিপরীত দিকে আসবে। অর্থাৎ অবশ্যই অবশ্যই একটা বিন্দু থেকে দুইটা ভেক্টরকে দুইটা বিপরীত দিকে যাত্রা করাতে হবে। যেমন এই বিন্দু থেকে আমি একটা ভেক্টরকে এদিকে যাত্রা করলাম, তাহলে আরেকটাকে অবশ্যই এদিকে যাত্রা করাতে হবে। এবার এইটাকে তুমি এদিকে দাও অথবা এদিকে দাও, তোমার যে কোনো ইচ্ছা। ঠিক আছে? তাহলে এটা আমরা এইভাবে আমরা ত্রিভুজটা আঁকি, এবিসি, এটা একটা ভেক্টর ত্রিভুজ। তো এই ভেক্টর ত্রিভুজের আমরা যদি বলতে চাই, তাহলে যেই দুইটা একই দিকে রয়েছে তাদের যোগফল অপরটার সমান। অপরটা কোনটা? তাহলে আমরা এটাকে নামকরণ করতে পারি, এটাকে নামকরণ করতে পারি পি, এটাকে নামকরণ করতে পারি কিউ, অথবা এটাকে আমরা, হ্যাঁ, আর এটাকে নামকরণ করতে পারি আর। তাহলে আমরা বলতে পারি যে পি প্লাস কিউ, অর্থাৎ পি প্লাস যেই দুইটা একই দিকে তাদের যোগফল ইজ ইকুয়াল টু যেটা বিপরীত দিকে যেটা মিলতেছে না তার সমান। কার সমান? আর এর সমান। এটা হচ্ছে আমাদের সাধারণ সূত্র। অর্থাৎ আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, এভাবে বলতে পারো। আবার তুমি যদি বলো যে আমি ত্রিভুজটা এভাবে আঁকবো, আমার এইভাবে আঁকতে ইচ্ছা হচ্ছে, যে এইভাবে, দেন এইভাবে, এভাবে, হ্যাঁ সমস্যা নাই কোনো। তাহলে এটা যদি আমরা পি দেই, এটা যদি আমরা কিউ দেই, এটা যদি আমরা আর দেই, তাহলে আমাদের কি হয়ে যাবে? আচ্ছা, নামকরণ করে নিই আগে। তাহলে আমাদের কি হয়ে যাবে? আর প্লাস কিউ, আর প্লাস কিউ ইজ ইকুয়াল টু আমাদের হয়ে যাবে পি। ডাজন্ট ম্যাটার, তুমি যেভাবে ইচ্ছা ওইভাবে করো, কোনো সমস্যা নাই। বাট ফর্মুলা এক। ফর্মুলাটা কি? দুইটা একই দিকের ভেক্টরের যোগফল যেটা বিপরীত দিকে হচ্ছে তার সমান হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাধারণ সূত্র। আশা করি বুঝতে পারছো। এখন আমরা চলে যাব এর পরের সূত্রে। এর পরের সূত্রটা হচ্ছে আমাদের ত্রিভুজের সূত্র। সো ভেক্টরের যদি আমরা ত্রিভুজের সূত্র আমরা যদি পড়ি, তাহলে এইটাও ঠিক সেম আমাদের ওটার মতোই নরমাল ওয়েতে। তবে সেটা হচ্ছে একটু ডিফারেন্ট। একটু ডিফারেন্ট বলতে আমাদের এখন একটা ২ টা ইজ ইকুয়াল টু একটা লিখে ফেলছিলাম। এখন ৩ টাকে একসাথে আইনা যোগ করতে হবে। তো সাধারণ সূত্র থেকে এটা আমরা পাইছিলাম যে আমাদের ২ টা ভেক্টরের একই দিকের ভেক্টরের যোগফল অপরটার সমান যেটা বিপরীত দিকে হয়, এটার সমান হয়। এখন আমরা ত্রিভুজের সূত্র যদি আমরা বলতে চাই যে এটাকে এখানেও সেম ত্রিভুজ আঁকতে হবে। এটা হচ্ছে ২ নাম্বার ত্রিভুজ, ত্রিভুজ সূত্র। তো ত্রিভুজ সূত্র যদি আমরা করতে চাই, তাহলে আমরা যদি বলি এটা হচ্ছে আমাদের পি, আর এটা হচ্ছে যদি আমাদের কিউ হয়, তাহলে এটা হচ্ছে আমাদের আর। পি কিউ আর নামকরণ করলাম। ত্রিভুজ সূত্র অবশ্যই নামকরণ করতে হবে এ বি সি, নামকরণ করলাম। তাহলে আমরা বলতে পারি যে এখানে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর, অবশ্যই বলতে পারি। তাহলে পি কাকে দ্বারা নির্দেশিত হচ্ছে? এ বি কে, তাহলে এ বি ভেক্টর, প্লাস কিউ কাকে দ্বারা নির্দেশিত হচ্ছে? বি থেকে সি তে, তো বিসি ভেক্টর। এ থেকে বি তে যাচ্ছে এই জন্য এবি, বি থেকে সি তে যাচ্ছে এই জন্য বিসি, কিউটা। তাহলে আর, আর কোথা থেকে কোথায়? এ থেকে সি তে, তাহলে এ থেকে সি ভেক্টর। ফাইন। তাহলে এসি ভেক্টর, একটা এবি একটা বিসি একটা হচ্ছে এসি। এখন ত্রিভুজের সূত্র হচ্ছে ৩টার যোগফল শূন্য হবে। কিভাবে শূন্য হবে? যে এখন আমরা এই ২টা ইজ ইকুয়াল টু এটা বলছে, যেমন আমরা বলি যে এটার মান কত, এটার মান আমরা একটু নরমাল ওয়েতে একটু ধরে নেই, এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে পি এর মান ধরলাম আমরা ২,
কিউ এর মান ধরলাম আমরা 3 ইজ ইকুয়াল টু আর এর মান হচ্ছে 5। তাহলে এখন আমাদেরকে বলা হলো যে 3টার যোগফল, 3টাকে একসাথে যোগ করতে হবে আয়না। তাহলে 2 প্লাস 3 বা 2 প্লাস 3, ৫টাকে যদি আমরা এদিকে নিয়ে চলে আসি, তাহলে কি হয়ে যাবে? মাইনাস আর 5 নিয়ে হয়ে যাবে না? ইজ ইকুয়াল টু 0। তাহলে সবগুলোর মান কত? 0 ইজ ইকুয়াল টু 0। এইটাই আমাদেরকে বলছে ত্রিভুজের সূত্র। অর্থাৎ ত্রিভুজের ৩টা বাহুর ভেক্টরের যোগফল 0 হবে। তাহলে এটা AC সমান সমান এটা। তাহলে এইটা যদি মাইনাস AC হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে? আমাদের মাইনাস AC হয়ে গেলে আমাদের কি হয়ে যাবে? ৩টার ভেক্টরের যোগফল 0 হয়ে যাবে। তবে এখন মাইনাস AC আ বা যদি আমরা বলতে চাই, অর্থাৎ ৩টাকে একই দিকে আনতে হবে। অর্থাৎ ত্রিভুজ বলা হয়েছে যে ৩টা এখানে যে ২টা একদিকে আর একটা বিপরীত দিকে রয়েছে, অর্থাৎ আরেকটা এই যে একটা A থেকে B তে, B থেকে C তে, C থেকে A তে আসার কথা ছিল, কিন্তু আসে নাই। না এসে কি করছে? A থেকে C তে গেছে। তো এইটাই ত্রিভুজ বলছে যে না, আমি সবগুলাকে এক বিন্দুতে নিয়ে আসবো। তাহলে আমরা যদি ভেক্টরটাকে উল্টায়া দেই, যদি A ভেক্টর এদিকে হয়, তাহলে মাইনাস A ভেক্টর কোন দিকে হবে? অর্থাৎ বিপরীত ভেক্টরটা আমরা একটু আগে পড়ছি, তার ঠিক বিপরীত দিকে। তাহলে আমরা বুঝতে পারতেছি AC যদি উপরের দিকে হয়, তাহলে CA কোন দিকে হবে? নিচের দিকে। তাহলে AB ভেক্টর প্লাস BC ভেক্টর। এখন আমরা যদি বলতে চাই যে মাইনাসের AC ইজ ইকুয়াল টু 0। এখন মাইনাসের AC কি? মাইনাসের AC টাকে আমরা সমান সমান কি লিখতে পারি? মাইনাস AC ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি CA। তাহলে AB প্লাস BC আমাদের যোগফল বলা হয়েছে। এখানে কিন্তু বিয়োগফল বলা হয় নাই। তাহলে কিন্তু আমরা যেমনে ইচ্ছা এমনে রেখে দিতাম। কিন্তু আমাদের যোগফল বলা হয়েছে। তাহলে আমরা বলবো মাইনাসের AC হয়ে গেল আমাদের CA ইজ ইকুয়াল টু 0। এখানে আমরা একটু ব্র্যাকেটে বা বক্সে ওই পাশে আমরা লিখে দিব যে মাইনাস AC ভেক্টর ইজ ইকুয়াল টু CA ভেক্টর। অর্থাৎ দিকটা চেঞ্জ হয়ে গেলে তার দিকে মাইনাস হয়। অর্থাৎ আমরা সবসময় এইটা আমরা ফলো করব যে ভেক্টরের যদি দিক চেঞ্জ হয়ে যায়, তবে তার আগে মাইনাস হয়ে যায়। তার মানে মাইনাসটা নির্দেশ করে দিক কোন দিকে হচ্ছে। যদি সেম দিকে হয় আগের ভেক্টরে, তাহলে তো মাইনাস হবে না। বাট যদি আমরা ওই ভেক্টরটাকে তার ঠিক বিপরীত দিক করে ফেলি, অর্থাৎ যেটা দেওয়া আছে বা যেটা হওয়ার কথা তার থেকে বিপরীত করে ফেলছে, তখন আমাদের মাইনাস দিতে হবে। তাহলে এই যে AC এর বিপরীতটা কোনটা? CA। তো AC এর কখন আমরা AC কে CA লিখতে পারবো? যখন AC টা মাইনাসের হবে। ঠিক আছে? ফাইন। অথবা তুমি এটাও বলতে পারবো CA is equal to মাইনাসের AC ভেক্টর। অর্থাৎ CA এর দিক যেদিকে হওয়ার কথা ছিল, CA এর দিক C থেকে A তে হওয়ার কথা ছিল, তো এটা না হয়ে আমরা কি করছি? AC করে ফেলছি। তাহলে AC is equal to বলতে পারি মাইনাসের CA। এটাই বলছে আমাদের ত্রিভুজের সূত্র। অর্থাৎ ত্রিভুজের ৩টা বাহুর যোগফল এর সমষ্টি 0।